বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই শিশু স্বাস্থ্য চ্যানেলটি একেবারে নতুন বলা যায়, আবার একেবারে নতুন না, প্রায় 6 মাস হতে চললো। মাশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় চ্যানেলটা অনেক অনেক দূর এগিয়ে গেছে। চ্যানেলটাতে আপনারা সাধ্যমতো সাবস্ক্রাইব করেন এবং একই নামে ফেসবুক পেজ আছে, এই পেজে আপনারা ফলো দেন, লাইক দেন, শেয়ার করেন। আমি প্রথমে শিশু স্বাস্থ্যর স্পেলিংটা দুইবার বলে দেব। SHISHUSWASTHO। আমি আবার বলছি SHISHUSWASTHO, শিশু স্বাস্থ্য। একই নামে পেজ পাবেন ফেসবুকে, আবার একই নামে চ্যানেল পাবেন ইউটিউবে। তো আজকে বিশেষ কিছু আলাপ না, আমি কয়েকটা রোগের কিছু উপদেশ দিতে চাই। যে রোগগুলা দেখি প্রতিনিয়ত, যে রোগগুলা দেখি, সেই রোগ নিয়ে কিন্তু আলোচনা হয়। প্রথমে বলি, একটা বাচ্চা খিঁচুনি হলে কি করবেন। খিঁচুনি কিন্তু অত্যন্ত একটা খারাপ জিনিস, সেটা যে কারণেই হোক, অনেক কারণ আছে, কারণ নিয়েও কথা হয়েছে। তবু স্পেসিফিক্যালি কি উপদেশ দেব। অনেকদিন আগের কথা, ছোটবেলায় গ্রামে রাজাদের একটা পুকুর আছে আমাদের গ্রামে, মনে পড়ে। সেই পুকুরে কাপড় কাচার সময় খিঁচুনির একটা মানুষ, একজন মহিলা, মুখ থুবড়ে পড়ে যায়। মাত্র আধ হাত পানির মধ্যে পড়ে যায়, মুখ থুবড়ে পড়ে। সারাদিন খোঁজ হয়নি, রাতের বেলা খোঁজ হচ্ছে মানুষটা কোথায়। দেখা গেল রাতের বেলা সেই চতুর্দিকে জঙ্গলাল একটা পুকুর, অনেক আগের কথা বলছি, সেই পুকুরে মুখ থুবড়ে পড়ে মারা গেছে। তার খিঁচুনি ছিল। আগের দিনে সবাই জানতো খিঁচুনি রোগের কোনো চিকিৎসা নাই। বাট চিকিৎসা নাই কেন, সব রোগেরই চিকিৎসা মাশাআল্লাহ আল্লাহ মানুষের বুদ্ধি দিছে এখন। যাক, তখন হয়তো ছিল, জানি না, তখন ছোট ছিলাম, জানি না। কিন্তু এখন বুঝতে পারি খিঁচুনিতে মায়েদের কি কষ্ট হয়। একটা মায়ের সামনে যদি তার বাচ্চা খিঁচুনি হয়, মায়ের তো শুধু দমটা বন্ধ হয় না, মা যে কি করবেন, কিভাবে তাকে সুস্থ করাবেন, কি করবেন, সেটা আমাদের কাছে জিজ্ঞেস করে। বাড়িতে খিঁচুনি হলে কি করব। দেখুন, বাড়িতে খিঁচুনি হলে কি করবেন, এটা আপনার তেমন কিছু করার নাই, তবে একটু উপদেশ শুনেন। যেমন খিঁচুনি হয়েছে জ্বর দিয়ে হতে পারে, যদি জ্বর দিয়ে হয় জ্বরটা আগে নামাই দিয়ে দেন। জ্বর এমন ভাবে নামাবেন যাতে জ্বর 100 কখনো না থাকে, তাহলে সেই জ্বরের রোগীর খিঁচুনি হওয়ার সম্ভাবনা কম বললে চলে। আর খিঁচুনি হলে মুখ, দাঁতে দাঁত এঁটে যায়, নিঃশ্বাসে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে দম আটকে যায়, বমি হতে পারে। তো ইমিডিয়েট মুখের মধ্যে কিছু এমন ঢুকাবেন না শক্ত জিনিস যাতে দাঁত ভেঙে যেতে পারে। নরম কোনো জিনিস করে নেবেন, একটা কাঠি দেন, কাঠির অথবা যদি শক্ত চামচ থাকে, চামচটা একটু ন্যাকড়া দিয়ে বা কিছু দিয়ে জড়ায় নিয়ে নেবেন, দাঁতের মধ্যে, দুই দাঁতের ফাঁকে দিয়ে একটু কিনারে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ পর্যন্ত নিয়ে যান। তাহলে দাঁতে দাঁত আটবে না, জিভা কেটে যাওয়ার সম্ভাবনা অনেক কম। কখনো আঙ্গুলটা দিতে যাবেন না, আঙ্গুল দিলে আঙ্গুল কেটে যেতে পারে। আর শুধু পিতলের চামচ দিলে চামচে দাঁতটা ভেঙে যেতে পারে। এই দাঁতটা যদি ভাঙার পরে যদি ভিতরে ঢুকে শ্বাসনালীতে ঢুকলে অনেক বিপদের সম্মুখীন হওয়া লাগবে। সুতরাং এই দুইটা করবেন না। যদি পার্শ্ববর্তী হসপিটাল থাকে, জরুরি ভিত্তিতে হসপিটাল নিয়ে যাবেন। ডাক্তার থাকলে জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এই মুহূর্তে মুখে তো খেতে পারবে না, ইঞ্জেকশন হয়, ইঞ্জেকশন মাংসে দিতে হবে, অথবা ভেনে, অথবা পারেক্টাল, মলদ্বারের মধ্যে ইঞ্জেকশন দেওয়া যায়, মলদ্বারের মধ্যে ইঞ্জেকশন দেওয়া যায়। তো সেটা একটা স্পেশাল টেকনিক, খুব কঠিন কোনো টেকনিক না, এটা বাড়িতেও করা যায়। আমি যদি পারি ভিডিও শেষ পর্যায়ে আমি বলার চেষ্টা করব কি করবেন। এরপরে
খিঁচুনি নাই কিন্তু বাচ্চারা খিঁচুনি করতে পারে। বাচ্চাকে কখনো সাইকেল বা হোন্ডার পিছনে নিতে যাবেন না। বাচ্চা যদি সাইকেলে চড়ার অভ্যাস থাকে সাইকেলটা তাকে দিতে যাবেন না। আগুনের কাছে যেতে দিবেন না, পানির কাছে একা একা যেতে দিবেন না। আগুনের কাছেও যেতে দিবেন না, পানিতেও যেতে দিবেন না একাকে। কারণ একটু আগে যে কথাটা বললাম, এরকম ঘটনা কার যে ঘটবে বলা মুশকিল। গাছে উঠতে দেবেন না। স্কুলে যাবে, স্কুলে সঙ্গী সাথী বিহীন স্কুলে যাবে না। স্কুল কারো হাফ মাইল ডিস্টেন্স, কারো হাফ কিলো ডিস্টেন্স, কারো 1 কিলো ডিস্টেন্সে, অথবা বাড়ির সাথেও স্কুল থাকতে পারে। স্কুলের টিচারদের বলে রাখা উচিত বাচ্চাটার এই সমস্যা আছে। যখন ওষুধ চলবে তখন সেই মুহূর্তে ওষুধের যদি অ্যাটিপিক্যাল কিছু না হয় থাকে তাহলে ওষুধের কন্ট্রোল থাকার কথা। যেটা খিঁচুনি, যেটা ইপিলেপসি বলে থাকি, এর ওষুধটা চলার কথা। ওষুধ কখনো বন্ধ হবে না। আমরা 2 ইয়ার সিমটমলেস পিরিয়ড এই ওষুধটা চালাই। 2 বছর বিনা সিমটমে। মনে করেন 2025 সালের ডিসেম্বরে খিঁচুনি হলো, তাইলে 2026 2027 এই ডিসেম্বরে শেষ হবে। যদি মাঝখানে 2026-এ কারো খিঁচুনি হয় তাহলে কিন্তু 2026 থেকে আবার গুনে 2 বছর। সিমটমলেস পিরিয়ড কাটার পরে বাচ্চাটাকে আস্তে আস্তে ডোজ কমাতে বন্ধ করতে হবে উইদিন 6 মান্থ। এটাই নিয়ম ওষুধ খাওয়ার। ভাবতে পারেন যে ওষুধ কতদিন চলবে, আমরা ওষুধে চলবে লিখে দিই এবং কথাটা মুখে বলে দিই 2 ইয়ার সিমটমলেস পিরিয়ড চলবে, কোনো সিমটম অর্থাৎ খিঁচুনি হবে না। এই অবস্থায় 2 বছর চলার পর আস্তে আস্তে সেটা বন্ধ করতে হবে 6 মাসের মধ্যে। তো এটা হলো ওষুধ আর এই ব্যবস্থাপনা। অনেক সময় কিটোজেনিক ডায়েট খিঁচুনির বাচ্চাদের একটু ফ্যাট বেশি দিয়ে কিটোজেনিক ডায়েট দিয়ে দেওয়া হয়, তাকে বলি আমরা ফ্যাট খাবার, মানে চর্বিযুক্ত খাবার একটু বেশি দিয়ে দেওয়া হয় এই। আর অবশ্যই তাকে নজরে রাখবেন। যদি ফিব্রাইল সিডার বা ফিব্রাইল কনভালশন যদি হয় থাকে, জ্বরটা উঠতে দেবেন না। জ্বর উঠলে আমরা সাধারণত 4 বার সাপোজিটরি বা মুখে প্যারাসিটামল খাইয়ে দিয়ে দিই, অথবা মলদারে সাপোজিটরি দিয়ে দিই। কিন্তু এই সময় আপনি প্রয়োজনে 4 ঘন্টা পর পর দিবেন। প্রয়োজনে 4 ঘন্টা পর পর দিতে পারবেন। 4 ঘন্টা মানে 24 ঘন্টায় আপনি 6 বার পর্যন্ত দিতে পারবেন সাপোজিটরি বা মুখে যেটাই পারেন। জ্বর 100 ডিগ্রি কখনো উঠানো যাবে না। প্রথম 2-3 দিন খিঁচুনি হওয়ার, ফিব্রাইল সিডারে খিঁচুনি হওয়ার সময় হলো প্রথম দিন। সাডেন জ্বর উঠবে তখনই একটা খিঁচুনি দিয়ে চলে যাবে। তো সেইটা যদি বন্ধ রাখতে চান, বাড়িতে অবশ্যই প্যারাসিটামল, সাপোজিটরি এবং সিডিল ট্যাবলেট বাড়িতে অবশ্যই মজুদ রাখবেন। প্যারাসিটামল, সাপোজিটরি, প্যারাসিটামলের ডোজ একটু বলে দিয়ে দিই। প্রতি কেজি ওজনের জন্য 15 মিলিগ্রাম করে প্রতি ডোজে। ধরেন 10 কেজি ওজন 150 মিলিগ্রাম, আপনি সেভাবে তৈরি করে নেবেন। বড়ি বা সিরাপ বা সাপোজিটরি যেটাই পান, সাপোজিটরি 125 থাকে, 250 থাকে, 500 থাকে। আপনি সেভাবে একটু কষ্ট করে ভেঙে নেন, একটু আন্দাজ মতো নিয়ে নিন। 150 একেবারে দাড়ি পাল্লা দিয়ে মেপে নিতে হবে এমন না, যদি একটু বেশি হয় সমস্যা নাই। সাপোজিটরি দিলে সেই জায়গায় 15 জায়গায় 20 মিলিগ্রাম প্রতি কেজি ওজনে দেওয়া যেতে পারে, একটু বেশি দেওয়া যেতে পারে। আর মুখে খেলে 15 মিলিগ্রাম করে, যদি ওই হিসাবে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আপনার দিয়ে দেবেন। জ্বর, মোট কথা জ্বর যেন না উঠে। এই খিঁচুনি বারবার ফিব্রাইল কনভালশনে প্রতি জ্বরে হওয়ার কথা। কারো একবার হয় বন্ধ হয়ে গেছে, কারো দেখা যাচ্ছে 2-3 বছর নাই হঠাৎ করে হলো, কারো বছরের শেষে আবার হলো। এটা 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত স্থায়ী থাকে। 6 বছর পর সাধারণত ফিব্রাইল কনভালশন বা ফিব্রাইল সিজার থাকার কথা না। অনেকের 6.5 বছর পর্যন্ত, আমি 6.5 বছরে পেয়েছি, তারপরে যাক মাশাআল্লাহ থাকে না। এরপরে যদি খিঁচুনি হয় তাহলে সেটা রোগ কিন্তু অন্যটা, ফিব্রাইল সিজার না, অন্য কোনো কষ্ট হতে পারে। তো দর্শক, আমি একটা কথা বলতে চেয়েছিলাম, খিঁচুনির সময় আপনি কি করবেন। যদি পারা যায়, যদি ট্রেন্ড হন, একটু হসপিটালে সিস্টারদের কাছ থেকে শিখে নেবেন। একটা চিকন একটা পাইপ
মলদ্বারে যাতে যায়, তার সাথে পুরানো একটা সিরিজ থাকলে হলো শুই না, সুজ থাকা যাবে না। প্রতি কেজি ওজনের জন্য 1/2 মিলিগ্রাম ডাইজিপাম প্রতি কেজি, 10 কেজি ওজনের বাচ্চাকে 5 মিলিগ্রাম দিতে হবে। 10 কেজি ওজন তাহলে 1/2 মিলিগ্রাম করে, অর্থাৎ 0.5 মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য ডাইজিপাম ইনজেকশন। এটা সিডিলিজিয়াম বিভিন্ন নামে পাওয়া যায়। তো একটা ইনজেকশনে 10 মিলিগ্রাম থাকে। আপনি 10 কেজি যদি বাচ্চা হয়, 1 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা, 10 কেজি ওজন হলে আপনি অর্ধেকটা নেবেন। একটু ডিস্টিল ওয়াটারে নিয়ে নেন। এরপরে আস্তে করে মলদ্বারে টিউবটা অন্তত 1 ইঞ্চি ঢোকা দিয়ে সিরিঞ্জটা দিয়ে আস্তে করে পুশ করেন। নলের মধ্যে একটু থাকতে পারে, সিরিঞ্জে একটু বাতাস বা একটু পানি নেন, আস্তে করে বাকিটুকু পুশ করে দিয়ে মলদ্বারটা চেপে দেন। মলদ্বারটা চেপে দেন, যা তাৎক্ষণিক বেদনা হয়। 5 থেকে 10 মিনিটের মধ্যে খিচুড়িটা কন্ট্রোল হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে সাধারণত কন্ট্রোল হয়ে যায়। এইটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা বলে দিলাম। একটু টেকনিকটা শিখে নিতে হবে হসপিটাল থেকে। বারবার খিঁচুনি হলে টেকনিকটা একটু হসপিটালে ডক্টর বা যে কোনো সিস্টারকে বললে তারা ইউজুয়ালি কাজটা করে, একটু শিখে নিয়ে নেবেন। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি। এটা হোম কেয়ার, বাড়িতে কি কি ম্যানেজমেন্ট, আমাদের এই চ্যানেলটায় আমি চেষ্টা করি বাড়িতে কি আপনি করতে পারেন আপনার বাচ্চার জন্য। হসপিটালে বা ডক্টরদের কাছে নিয়ে গেলে তাদের ম্যানেজমেন্ট আছে, বাড়িতে যেটা হোম ম্যানেজমেন্টই শেখানো আমার উদ্দেশ্য। কারণ বাড়িতেই অনেক সময় একটু দেরি করলে বা একটু কিছু হয়ে গেলে বা সময় না থাকলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, তাই জন্য হোম কেয়ারের আমি চেষ্টা করি। তো আপনারা ভালো থাকবেন, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।